টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে 3 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, যেটা তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার 213 নম্বর পেজে পেয়ে যাবে তার প্রশ্ন এবং উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে দুটো স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের এক সেট সাজেশন প্রশ্ন উত্তর দিয়েছি, সেটাও কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো, তোমাদের এর শুরু করার আগে একবার দেখে নেবো তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। সিলেবাসে তোমাদের যেটা রয়েছে ভৌত পরিবেশ আলো, ভৌত পরিবেশ চুম্বক, ভৌত পরিবেশ তড়িৎ, ভৌত পরিবেশ পরিবেশ বান্ধব শক্তি, আর পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈশিষ্ট্য কার্যগত প্রক্রিয়া, এটা জীবন বিজ্ঞানের। তো এইভাবে তোমাদের মোট 50 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি চ্যাপ্টার থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে, জীবন বিজ্ঞান থেকেও 10 নম্বর প্রশ্ন আসবে। মোট 50 নম্বর পরীক্ষা তোমাদের হবে। তো দেখো, তোমাদের যে প্রথম যে প্রশ্ন দেখো কি আছে, ফিজিক্যাল সায়েন্স থেকে প্রথম প্রশ্ন কি আছে দেখো। যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। উত্তর লিখবে তেল মাখানো কাগজ বা ঘষা কাচ হলো একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। পরের প্রশ্ন, তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো। উত্তর লিখবে তড়িৎ চুম্বক ইলেকট্রিক ঘন্টা, লাউড স্পিকার এবং ভারী লোহার জিনিস তোলার জন্য ব্যবহৃত ক্রেনে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও। উত্তর লিখবে দেওয়াল বা কাগজের উপর আলোর প্রতিফলন হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলনের একটি উদাহরণ। নেক্সট, চুম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? উত্তর লিখবে 0.86 গুণ। বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? উত্তর লিখবে টাংস্টেন। নেক্সট, আমাদের রাজ্যে কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়? উত্তর লিখবে আমাদের রাজ্যে দীঘার কাছে বায়ুকল থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। পরের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। 2 গুণ 5 সমান 10। প্রথম প্রশ্ন চলে যাব, পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝায়? উত্তর লিখবে যে শক্তি ব্যবহারের ফলে পরিবেশের কোনো ক্ষতি হয় না এবং যা অফুরন্ত তাকে পরিবেশ বান্ধব শক্তি বলে। এই শক্তির উৎসগুলি নবীকরণযোগ্য এবং জীবাশ্ম জ্বালানির মতো দূষণ সৃষ্টি করে না। পরের প্রশ্ন, ফিউজ তার ব্যবহার করা হয় কেন? উত্তর লিখে বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিট বা অতিরিক্ত লোডের কারণে যখন মাত্রাতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন ফিউজ তার গলে গিয়ে বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম ও বাড়ি আগুন লাগার হাত থেকে রক্ষা পায়। পরের প্রশ্ন, বর্তমান বাজারে এলইডি লাইট বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে কেন? উত্তর লিখবে এলইডি লাইট প্রচলিত বাল্বের তুলনায় অনেক কম বিদ্যুৎ শক্তি ব্যবহার করে বেশি আলো দিতে পারে, যার ফলে বিদ্যুতের খরচ বাঁচে। এছাড়াও এলইডি লাইট দীর্ঘস্থায়ী হয় এবং পরিবেশের জন্য কম ক্ষতিকর, তাই বর্তমানে এটি বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে। এবার দেখো, একটি মুক্ত বর্তনীর চিত্র অঙ্কন করতে হবে, তাই বলেছে। একটি মুক্ত বর্তনী হলো এমন একটি বৈদ্যুতিক বর্তনী যেখানে বিদ্যুতের প্রবাহ পথ কোথাও বিচ্ছিন্ন থাকে। এর চিত্র আঁকলে দেখা যাবে যে ব্যাটারি, বাল্ব ইত্যাদি উপাংশগুলি তার দিয়ে যুক্ত থাকলেও একটি সুইচের মাধ্যমে বর্তনীটি খোলা অবস্থায় রয়েছে, ফলে কারেন্ট প্রবাহিত হচ্ছে না। দেখো, মুক্ত বর্তনীর ছবি এখানে আঁকা হয়েছে, দেখো। তোমরা এইভাবে সুন্দর করে ছবিটা এঁকে নেবে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে? উত্তর লিখবে কোনো চুম্বকের ঠিক মধ্যবর্তী অঞ্চলে যেখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় শূন্য থাকে সেই অঞ্চলকে চুম্বকের উদাসীন অঞ্চল বলা হয়। চুম্বকের মেরুগুলির তুলনায় এই অংশের আকর্ষণ অনেক কম হয়। পরের প্রশ্ন, বর্ণালী কাকে বলে? উত্তর লিখবে সাদা আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন তা বেঁকে গিয়ে 7টি ভিন্ন রঙে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল এই 7টি রঙে বিভক্ত হয়ে যায়। আলোর এই 7টি রঙের সম্ভারকেই বর্ণালী বলা হয়। পরের প্রশ্ন, দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে বলেছে। বাম পক্ষে আছে চৌম্বক দৈর্ঘ্য, সৌরকোষ, প্রাকৃতিক বর্ণালী, তারের পাক সংখ্যা বৃদ্ধি, এলইডি। আর ডান স্তম্ভে কিছু আছে, তো কোনটা কোনটা মিল হবে দেখো। চৌম্বক দৈর্ঘ্যের সঙ্গে যেটা মিল হবে উত্তর ও দক্ষিণ মেরুর সংযোজক রেখাংশের দৈর্ঘ্য, অর্থাৎ সি। সৌরকোষের সঙ্গে মিল হবে ই, সোলার কুকার। প্রাকৃতিক বর্ণালী এর সঙ্গে মিল হবে ডি, রামধনু। তারের পাক সংখ্যা বৃদ্ধি এর সঙ্গে মিল হবে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি। এলইডি এর সঙ্গে মিল হবে তড়িৎ শক্তির আলোক ও তাপ শক্তিতে রূপান্তর। ঠিক আছে, এবার দেখো সঠিক উত্তর নির্বাচন করো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন দেখো কি আছে,
সমতল আয়নার সম্মুখে কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি, যদি আপতিত রশ্মি আয়নার উপর লম্বভাবে আপতিত হয়। পরের প্রশ্ন, চুম্বকের নিশ্চিত পরীক্ষা হলো, উত্তর কি লিখবে? দেখো, এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা। পরের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 × 4 = 8। প্রথম প্রশ্ন দেখো, একটি বিস্তৃত আলোক উৎস দ্বারা একটি অস্বচ্ছ বস্তুর মাধ্যমে প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠনের চিত্র অঙ্কন করো। তো উত্তর লিখবে, একটি বিস্তৃত আলোক উৎসের সামনে অস্বচ্ছ বস্তু রাখলে পর্দার কেন্দ্রে গাঢ় অন্ধকার প্রচ্ছায়া এবং তার চারপাশে হালকা অন্ধকার উপচ্ছায়া গঠিত হয়। প্রচ্ছায়া অঞ্চলে কোনো আলোক পৌঁছায় না, কিন্তু উপচ্ছায়া অঞ্চলে উৎসের কিছু অংশ থেকে আলো পৌঁছায়। দেখো, তার চিত্র এখানে আঁকা হয়েছে, তোমরা এইভাবে কিন্তু এঁকে নেবে ছবিটা। ঠিক আছে। পরের প্রশ্ন, সুচিত্র ক্যামেরার দুটি বৈশিষ্ট্য লেখো। সুচিত্র ক্যামেরার দুটি বৈশিষ্ট্য হলো, 1, আলো সরলরেখায় চলে, এই ধরনের কাজে লাগিয়ে সুচিত্র ক্যামেরা তৈরি হয়। 2, ছিদ্রের আকার খুব ছোট হলে প্রতিকৃতি স্পষ্ট হবে, কিন্তু বড় হলে অস্পষ্ট হবে। 3, আলোর অবাঞ্ছিত প্রতিফলন যাতে প্রতিকৃতিকে অস্পষ্ট করে দিতে না পারে, সেজন্য ক্যামেরার ভেতর ও বাইরের দেওয়াল কালো রং করা হয়। 4, এটি বস্তুর অবশিষ্ট প্রতিকৃতি সৃষ্টি করে। পরের প্রশ্ন, সাধারণ চুম্বক ও তড়িৎ চুম্বকের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর লিখবে, সাধারণ চুম্বক একটি স্থায়ী চুম্বক যার চুম্বকত্ব নির্দিষ্ট থাকে। অন্যদিকে তড়িৎ চুম্বক একটি অস্থায়ী চুম্বক যার চুম্বকত্ব কেবল বিদ্যুৎ প্রবাহ থাকাকালীন থাকে। সাধারণ চুম্বকের শক্তি পরিবর্তন করা যায় না, কিন্তু তড়িৎ চুম্বকের শক্তি বিদ্যুৎ প্রবাহের মাত্রা পরিবর্তন করা যায়। এবার দেখো, 4 দাগের প্রশ্ন, জৈব পদার্থ থেকে কিভাবে জ্বালানি গ্যাস উৎপন্ন করা ব্যবস্থা করা হয়। উত্তর লিখবে, জৈব পদার্থ যেমন গোবর, পচা পাতা ইত্যাদি বায়োগ্যাস প্ল্যান্টের বিশেষ প্রকোষ্ঠে রাখা হয়। সেখানে অক্সিজেনবিহীন পরিবেশে অণুজীবের পচনের ফলে মিথেন ও কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত বায়োগ্যাস উৎপন্ন হয়, যা পাইপের মাধ্যমে সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 5, প্রাইমারি ও সেকেন্ডারি সেল বলতে কি বোঝায়। উত্তর লিখে, প্রাইমারি সেল হলো সেই ধরনের কোষ যা একবার ব্যবহার করার পর বাতিল করে দিতে হয়, কারণ এদের রাসায়নিক বিক্রিয়া বিপরীতমুখী নয় এবং এদের রিচার্জ করা যায় না। অন্যদিকে সেকেন্ডারি সেল হলো সেই ধরনের কোষ যা ডিসচার্জ হয়ে যাওয়ার পরও বৈদ্যুতিক শক্তি প্রয়োগ করে পুনরায় চার্জ করে বারবার ব্যবহার করা যায়। পরের প্রশ্ন দেখো, লাইফ সায়েন্স পার্টে ঢুকে যাচ্ছি আমরা। লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রথম যে প্রশ্ন আছে, সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো, যে কোনো 3টি। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন কি আছে, মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক উপরেই অবস্থিত রোয়া রোয়া জায়গাটির নাম হলো, উত্তর হবে মূলরম অঞ্চল। বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। পরের প্রশ্ন, কাণ্ডের যে জায়গা থেকে পাতা বা শাখা বের হয় সেই জায়গাটিকে বলে পর্ব। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়, অর্থাৎ ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মৃদভেদী অঙ্কুরোদ্গম ঘটে তেঁতুলের বীজে, অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর। শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথম যে প্রশ্ন চলে যাবো, দেখো 1 × 2 = 2 আছে। কলা পাতায় ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়। উত্তর লিখবে, কলা পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। পরের প্রশ্ন, ভুট্টা বীজের খাদ্য ড্যাশের মাধ্যমে জমা থাকে। উত্তর লিখবে, ভুট্টা বীজের খাদ্য শস্য, যা এন্ডোস্পার্ম নামে পরিচিত, এর মধ্যে জমা থাকে। বাক্যটি সত্য বা মিথ্যা নির্বাচন করা। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন চলে যাবো, দেখো, ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়, এটা মিথ্যা। তারপরে স্কুটেলাম একবীজপত্রী বীজের বৈশিষ্ট্য, এটা সত্য। এবার একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন কি আছে, ফুলের স্ত্রীস্তবকের এককের নাম কি। উত্তর লিখবে, গর্ভপত্র। পরের প্রশ্ন, বীজত্বকের বাইরের স্তরটিকে কি বলা হয়। উত্তর লিখবে, টেসলা। নেক্সট, কুমড়োর আকর্ষক কোন অঙ্গের রূপান্তর। উত্তর লিখবে, কাণ্ডের। এবার নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 2 × 3 = 6। ঠিক আছে। দেখো, চলে যাবো আমরা প্রথম যে প্রশ্ন আছে, কোনটি কাণ্ড ও কোনটি কাণ্ড নয় লেখো। দেখো, কাণ্ড হচ্ছে আলু আর কচু, কাণ্ড নয় হচ্ছে মূলো আর সজনে ডাঁটা। ঠিক আছে। নেক্সট, স্তম্ভমূল এবং ঠেসমূল দেখা যায় এমন একটি করে উদ্ভিদের নাম লেখো। স্তম্ভমূল দেখা যায় বট গাছে, ঠেসমূল দেখা যায় কেয়া গাছে। নেক্সট,
অঙ্কুরোদ্গমের শর্তগুলির নাম লেখো। উত্তর লিখবে অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি হলো জল, অক্সিজেন এবং উপযুক্ত উষ্ণতা। নেক্সট, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 4 × 1 = 4। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে 3টি বিষয়ে পার্থক্য লেখো। কোন কোন বিষয়ে? বাহকের প্রয়োজনীয়তা, পরাগরেণুর অপচার, স্থায়ী অঞ্চল এবং মূলত্রর কাজ লেখো। ঠিক আছে, তো দেখো স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য। বাহকের প্রয়োজনীয়তা, স্বপরাগযোগে বাহকের প্রয়োজন হয় না বা কম হয়, কিন্তু ইতর পরাগযোগে বাহক অত্যাবশ্যক। আর পরাগরেণুর অপচয়, এই পয়েন্টে যদি লিখি সেক্ষেত্রে আমরা লিখবো স্বপরাগযোগে পরাগরেণুর অপচয় কম হয়, কিন্তু ইতর পরাগযোগে অপচয় বেশি হয়। আর যেহেতু 3টে পার্থক্য বলেছে সেক্ষেত্রে অন্য একটি পার্থক্য কি হবে, স্বপরাগযোগে নতুন প্রজাতির উৎপত্তি হয় না, কিন্তু ইতর পরাগযোগে নতুন প্রজাতির উৎপত্তিতে সাহায্য করে। এবার দেখো পরের যে প্রশ্নটা আছে, স্থায়ী অঞ্চল এবং মূলত্রর কাজ, ওর সঙ্গে যে প্রশ্নটা ছিল। তো স্থায়ী অঞ্চলের কাজ হচ্ছে জল ও খনিজ লবণ শোষণ করা এবং গাছকে মাটির সাহায্যে আটকে রাখা। আর মূলত্রর কাজ হচ্ছে মূলের বর্ধিষ্ণু অঞ্চলকে মাটির ঘর্ষণ থেকে রক্ষা করা। ঠিক আছে, চলে আসো পরবর্তী প্রশ্ন। দেখো অথবা দিয়ে যেটা প্রশ্নটা আছে, অভিস্রবণ এবং ব্যাপনের মধ্যে প্রধান তিনটি বিষয়ে পার্থক্য লেখো। তো পর্দার উপস্থিতি, সঞ্চারিত অণুর প্রকৃতি, এই দুটো বিষয় থাকছে, আর একটা বিষয়ের পার্থক্য লিখতে হবে। তারপরে আছে দেখো পার্ট আছে, ওআরএস এর পুরো নাম কি? আমের খাদ্যোপযোগী অংশটি ফলের কোন স্তর? 2 + 1 + 1। তো অভিস্রবণ এবং ব্যাপনের মধ্যে পার্থক্য, পর্দার উপস্থিতি যদি পয়েন্ট করি সেক্ষেত্রে হবে অভিস্রবণে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়, কিন্তু ব্যাপনে কোনো পর্দার প্রয়োজন হয় না। আর সঞ্চারিত অণুর প্রকৃতি, এক্ষেত্রে যদি আমি লিখি সেক্ষেত্রে আমি লিখবো অভিস্রবণে কেবল দ্রাবকের অণু চলাচল করে, কিন্তু ব্যাপনে দ্রাবক ও দ্রাব উভয়ের অণু চলাচল করতে পারে। আর অন্য একটি পার্থক্য কি হবে, অভিস্রবণ শুধুমাত্র তরল মাধ্যমে ঘটে, কিন্তু ব্যাপন কঠিন, তরল ও গ্যাসীয়, এই 3টি মাধ্যমেই ঘটে। আচ্ছা, ওআরএস এর পুরো নাম কি জানতে চেয়েছে? ওআরএস এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। আমের খাদ্যোপযোগী অংশটি ফলের কোন স্তর? উত্তরে মধ্যস্থক বা মেসোকার। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এই প্রশ্নে যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে কোনো মানে নেই, এরকম টাইপের তোমাদের প্রশ্ন আসবে। তোমাদের জন্য আমি আরও অনেক কটা সেটের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তার জন্য তোমাদের সকলকে কিন্তু এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো আগে কিন্তু তোমরা বইটা ভালো করে খুঁটিয়ে পড়ো, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর করতে যাও। বইটা খুঁটিয়ে পড়লেই দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। আর তার সঙ্গে আমি কিছু সাজেশন সেট আনবো, সেগুলো কিন্তু ভালো করে অবশ্যই করবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।